থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় ঘুরতে গিয়েছি। আমরা ঘুরতে গিয়েছিলাম বোলপুরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হঠাৎ করে কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করলাম বোলপুর ঘুরতে যাব। যেমন কথা তেমন কাজ। সকালবেলায় উঠেই 5:30টার ট্রেন ধরার জন্য উপস্থিত হলাম। ভাবলাম এখান থেকে 5:30টার ট্রেন ধরে নৈহাটি গিয়ে 8:10-এর ট্রেন ধরবো। ভিডিওটা কিছুদিন আগে, তাই সকালের আবহাওয়াটা কত সুন্দর সেটা তোমরা দেখতেই পাচ্ছ। না হলে এখন যা গরম তা তোমরা জানো। ট্রেনে উঠে ট্রেন খুব একটা ভিড় ছিল না। ট্রেনে যেতে যেতে বন্ধুরা কি করছে সেটা দেখে আমার মুখের মধ্যে সাথে ম্যাচ করাচ্ছিলাম। পুরোপুরি ম্যাচ আছে, এইটার ওইটার মধ্যে তো পুরোই ম্যাচ। বন্ধু নিজেই মেনে নিয়েছে ওর মুখের সাথে পুরোপুরি ম্যাচ আছে। তারপর নৈহাটিতে গিয়ে 8:10-এর ট্রেন পাইনি, আমরা 8:30টার ট্রেন ধরেছিলাম। যেতে যেতে একটা খুব সুন্দর নদীও দেখলাম। ট্রেনটা ছিল এক্সপ্রেস। ওখানে আমার বান্ধবী চিড়ে ভাজা কিনেছিল, সেটা দিল। সবাই মিলে খেতে খেতে বিভিন্ন ধরনের উলফাল আড্ডা দিচ্ছিলাম। তারপর বোলপুরে গিয়ে কত সুন্দর রমণী আছে সেটা তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো। ট্রেনটা এক্সপ্রেস থাকায় তেমন ভিড় ছিল না। আমরা বোলপুরে গিয়ে কী করব ওটাই আলোচনা করছিলাম, এবং বাইরের দিকে তাকিয়ে দেখলাম ট্রেন খুব জোরে ছুটে চলেছে। ট্রেনটি যেতে যেতে হঠাৎ একটি স্টেশনে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেল। সেখানে আমরা নেমে দেখলাম হাইওয়ে এবং রেল স্টেশন পাশাপাশি গিয়েছে। ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য সবাইকে বললাম যে নেমে দেখ বাইরেটা কি সুন্দর। তারপর বন্ধুবান্ধব সবাই মিলে নেমে ওখানে রীতিমতো শুটিং চালু হয়ে গেল। আমার হিরো বন্ধু ও বান্ধবীর মধ্যে একটি পোজ দিয়ে রীতিমতো ফটোশ্যুট ও শুটিং হতে লেগে গেল। বন্ধু বলল শুধু ওদের ভিডিও করলে হবে, আমারও ফটো তোল। সুরজিৎ নিজে ফটো তুলতে লাগলো। সবাই বিভিন্ন ধরনের পোজ দিয়ে এখানে ছবি তোলাতুলি করছিলাম। তারপর আমিও নেমে কিছুক্ষণ ফটো তুললাম, পোজ দিলাম। ট্রেনটির কালার এবং লোকেশন একটি সিনেমাটিক ভাইব তৈরি করেছিল, তার জন্য শুটিংটাও খুব সুন্দর লাগছিল। দেখে মনে হচ্ছে কোনো সিনেমার সিন চলছে। দুজনের ডুয়েট শট নেওয়ার পর বান্ধবী বলল আমার কিছু সিঙ্গেল শটও তুলে দে। সেটা শ্যুট করতে করতে ট্রেনের সিগন্যাল হয়ে গেল এবং ট্রেন চলাচল করল। দেখতে দেখতে আমরা বর্ধমান চলে আসলাম। আগেই বলেছি আমরা বোলপুর যাওয়ার ডাইরেক্ট ট্রেনটি মিস করেছিলাম। এই যে এক্সপ্রেসটি ধরেছিলাম এটা বর্ধমান পর্যন্ত, তাই বর্ধমানে নেমে এসকেলেটরে করে যে ট্রেনটি বোলপুর যাওয়ার জন্য আসবে সেই প্ল্যাটফর্মের দিকে এগোলাম। নির্দিষ্ট প্ল্যাটফর্মে এসে বোলপুর যাওয়ার ট্রেনের জন্য ওয়েট করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসলো এবং আমরা চড়ে পড়লাম বোলপুর যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে অবশেষে আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেলাম। সেখানে নেমে খুব ভালো লাগছিল যে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। স্টেশনে নেমে আমরা ডিসাইড করলাম যে আমরা বোলপুরের কোন জায়গাটিতে প্রথমে যাব। টিকিট দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমরা সৃজনী শিল্পগ্রামে প্রথম গিয়েছিলাম। এই জায়গাটি বোলপুরের মধ্যে একটি খুব সুন্দর জায়গা, এবং এই জায়গাটি স্টেশন থেকে খুব বেশি দূরে না, মাত্র 20 টাকার অটো ভাড়া দিলেই এই জায়গায় পৌঁছে দেয়। যেহেতু আমরা দোলের কয়েকদিন আগেই গিয়েছিলাম, তাই চারিদিকে রবীন্দ্রসঙ্গীত এবং কি সুন্দর করে সাজানো আছে। তোমরা তো শুনতেই পেলে, মমো চিত্তে নীতি নিত্যে কে যে ডাকে দাদা থই থই দাদা থই থই। কি সুন্দরই না লাগছে এটা। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত চলছিল আর আমরা ঘুরছিলাম। এটাকে আমরা খুবই এনজয় করছিলাম। এত ভালো লাগছিল সেটা মুখে প্রকাশ করা যায় না। দোলের জন্য এই জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, খুবই ভালো লাগছিল। তোমরা যদি চাও নেক্সট বার দোলের টাইমে যদি যাও, এই সুন্দর পরিবেশ সহ এই জায়গাটাকেও খুব আনন্দ করতে পারবে। ওখানে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, বেশিরভাগ মহিলাই তাদের ট্র্যাডিশন ফলো করেছে। তারা বেশিরভাগ জনই শাড়ি পরে এসছে, কিন্তু ছেলেদের মধ্যে পাঞ্জাবি পরতে খুব কম জনকেই দেখলাম। ঢুকে একটু সামনে যেতেই দেখলাম একটি পুতুল ঘর করা আছে। সেখানে ঢুকে দেখলাম বিভিন্ন ধরনের পুতুল তৈরি করা কমপ্লিট। আমাদের এই পুতুল ঘর থেকে আমরা পুতুল ঘর দেখি।
যেহেতু আমরা কোনো টাইমে যাইনি, আমার লাইফে আমি প্রথমবার বোলপুর গিয়েছিলাম, তাই কোথায় ঘুরতে হবে সেটা বুঝতে পারছিলাম না। কোথাও মিস হয়ে যাচ্ছিল, কোথাও বা দুবার চলে যাচ্ছিলাম। ওখানে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে খুব অল্পের মধ্যে দিয়ে, সিম্পলিসিটির মধ্যে দিয়ে কি সুন্দর করে সব জিনিস সাজানো। ঘুরছিলাম আর আমাদের যা কাজ, যেখানেই বসছিলাম সেখানেই সেলফি তুলছিলাম। ছবি তুলে দিয়ে তারপর বসে দাও। বুঝতে পারছিলাম না কোন দিকে ঘুরবো, তাই যেদিকে মন চাইছিল সেই দিক দিয়ে হাঁটা শুরু করছিলাম। দেখছিলাম খুবই সুন্দর সুন্দর জায়গা ওখানে তৈরি করেছে। আর বোলপুরের সব থেকে স্পেশাল হলো বোলপুরের বিভিন্ন জায়গায় বসে এই লোকগুলির গান। এই গানগুলি শোনার পর মনটা অনেক খুশি হয়ে গেল এবং আবারও সামনের দিকে এগোলাম নতুন কিছু দেখার জন্য। যেহেতু আমরা একদিনে ট্যুর করেছিলাম, তাই একটু হুটোপাটাই করছিলাম যাতে টোটাল জায়গাটা ঘুরতে পারি। এরপর আবার বোলপুরে রবীন্দ্রনাথের বাড়ি দেখতে হবে, আরও কিছু কিছু জায়গা আছে সেগুলো ঘুরতে হবে, তাই আমরা একটু তাড়াতাড়ি করছিলাম। শিল্পাঞ্চল জায়গাটা অনেক বড় জায়গা, তাই অনেক হাঁটতে হবে। অল্প অল্প করে যাচ্ছি, একটা জায়গা দেখছি, আবার পরবর্তী জায়গা দেখার জন্য এগিয়ে যাচ্ছি। শিল্পাঞ্চলে এরকম সুন্দর সুন্দর টিনের চালা দেওয়া খুব সুন্দর করে মাটির ঘর তৈরি করে আছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। চল, কি হলো দেখবি না? এরকম বিভিন্ন ধরনের ঘর ছিল এবং বিভিন্ন ধরনের আর্ট ছিল। প্রত্যেকটা ঘরের আর্ট বিভিন্ন ধরনের আলাদা টাইপের ছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। সবাই ঘরের এই আর্টগুলির সামনে ছবি তুলতেই ব্যস্ত। ছবি তুলবেই না কেন, জিনিসগুলো এতই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল প্রত্যেক জায়গায় দাঁড়ায় আর ছবি তুলি। বন্ধুরা, তোমরা যদি ঘুরতে যাও অনেকটা টাইম নিয়ে যাবে, কারণ এখানে গিয়ে হুটোপাটা করে ঘুরলে সেভাবে ভালো ঘোরাই হবে না। একটু করে হেঁটে যাচ্ছি আর একটা জায়গায় বসছি, দাঁড়াচ্ছি আর ছবি তুলছি। এভাবেই ঘোরা হচ্ছিল আমাদের বোলপুর। চল চল চল, ভিডিও তো অনই আছে। যেহেতু আমাদের ঘোরার টাইম কম ছিল, তাই আমরা প্রত্যেক জায়গায় গিয়ে হুটোপাটা করছিলাম। একটু করে এগোচ্ছিলাম আর বোলপুরের স্পেশাল গানগুলি শুনে নিচ্ছিলাম। যাচ্ছিলাম আর দেখছিলাম রাস্তার পাশে বসে এরা খুবই সুন্দর করে গান করছে, যেগুলো শুনে মন ভরে যাচ্ছিল। যা পেছনটা দাঁড়া।
কিছুক্ষণ গান শোনার পর আবারও এগোলাম সামনের দিকে। দেখতে দেখতে অর্ধেকের বেশি ঘুরে ফেলেছিলাম, তাও তাড়াহুড়ো করছিলাম, পরবর্তীতে রবীন্দ্রনাথের বাড়ি দেখতে হবে তাই। বন্ধুদের বলছিলাম তাড়াতাড়ি চল, না হলে দেখতে দেখতে প্রায় 2:30 বেজে গেছে। শিল্পাঞ্চলের মধ্যেও সোনাঝুরি হাটের মতো কিছু বাজার বসেছিল, ওখানে যে যার মতো কেনাকাটা করছিল। আমরা ভাবলাম কিছু কেনাকাটা করবো, বাট করিনি। ওদের ওখানের বেস্ট জিনিস হলো ওদের আঞ্চলিক নাচ। এই নাচ দেখতেই সবাই ওখানে যায়। বোলপুরের এই নাচ খুবই বিখ্যাত। আমরাও গিয়ে অনেকক্ষণ ধরে এই নাচ দেখছিলাম এবং এই নাচের আনন্দ উপভোগ করছিলাম। এই নাচ দেখা কমপ্লিট হলে আমরা আরও শিল্প অঞ্চলের কয়েকটি জায়গা দেখলাম এবং সেখানে ছবি তুললাম, এবং আস্তে আস্তে আমরা আলোচনা করছিলাম এবার তাহলে এখান থেকে যাওয়া যাক। বোলপুরের পরে আরও কয়েকটি জায়গা ঘুরেছিলাম, তার মধ্যে বেস্ট জায়গা হলো শিল্পাঞ্চলই। বিশেষ করে আমার মতে মনে হয়েছিল যে শিল্পাঞ্চল জায়গাটি সবথেকে ভালো জায়গা বোলপুরের মধ্যে। এরপর আস্তে আস্তে আমরা বোলপুরের শিল্পাঞ্চল থেকে বেরিয়ে রবীন্দ্রনাথের বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্য হলাম। শিল্পাঞ্চল ঘোরা হয়ে গেলে আমরা টোটোয় চড়ে রবীন্দ্রনাথের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছিলাম, এবং সেখানে গিয়ে দেখলাম রবীন্দ্রনাথের বাড়ি ঢোকার জন্য 70 টাকা করে টিকিট। আমার কাছে এই বাড়ি দেখার জন্য 70 টাকার টিকিটটা অনেক বেশি মনে হয়েছিল, কিন্তু কি করা যাবে, এত দূর থেকে ওটাই দেখতে গিয়েছি, তাই 70 টাকার টিকিট কেটেই ঢুকতে হয়েছিল। ঢুকে অবশ্য ফোন ভেতরে নিয়ে যেতে দেয়নি, তাই ভেতরের জিনিসগুলো তোমাদের দেখাতে পারলাম না। তবে এর ভিতরে রবীন্দ্রনাথের বহু স্মৃতি আটকানো আছে, যেগুলো দেখে পুরনো দিনের কথা অনেক মনে হচ্ছিল। ছোটোবেলায় যেসব রবীন্দ্রনাথের সম্পর্কে পড়ছিলাম তার অনেক কিছুই এর মধ্যে দেখলাম। এরপর বাইরে এসে দেখলাম এই বাড়ির সামনে বিরাট বড় একটা বট গাছ, যেটা খুবই সুন্দর। এখানে সবাই ছবি তোলাতুলি করছিল। আমিও ঘুরে ফিরে এই বট গাছটিকে দেখলাম এবং বিভিন্ন ধরনের পোজে আমিও ছবি তুললাম। একটা জিনিস তবে খুবই মনে হচ্ছিল, যখন ওই ঘর থেকে বেরোলাম, রবীন্দ্রনাথের যেসব পুরনো স্মৃতি সেগুলো খুবই মনে পড়ছিল, এবং ছোটোবেলায় রবীন্দ্রনাথ সম্পর্কে যে জিনিসগুলো পড়েছিলাম সেগুলো চোখের সামনে ভাসছিল, যে কতই না সুন্দর দিন ছিল সেই দিনগুলি, যখন রবীন্দ্রনাথের কবিতাগুলো পড়তাম। এখন আর সেভাবে পড়া হয় না। হয়তো অনেকে এখানে ঘুরতে গিয়ে ভাববে যে বোলপুরে সেমন কিছুই নেই, কিন্তু বাস্তব দিকে ভাবতে গেলে এখানে আছে অনেক স্মৃতি, যেগুলো আমাদের প্রতিনিয়ত বিভিন্ন জিনিস ভাবায়। এই ভাবনাগুলোই নিয়েই বাড়ি এসেছি। যখন বাড়ি আসছিলাম বোলপুর থেকে, তখন ভাবছিলাম যে পৃথিবীর মধ্যে তো অনেক কবি আছে, কিন্তু এই হলো বিশ্বকবি। তার হওয়ার পিছনে বহুত কারণ আছে। এই সব জায়গাগুলো ঘুরছিলাম আর ভাবছিলাম একটা টাইম এই জায়গাগুলো আমাদের বিশ্বকবি ঘুরে বেড়াতো। উড়ে ভাই উড়ে চল আসিস তো
ওরা দুজন আসো। পরিচয় করতে খুব ইচ্ছে। আমরা যখন এই ফাঁকা জায়গাটিতে ঘোরাঘুরি করছিলাম তখন একজন বলল যে ফাঁকার ওই দিকটাতে রবীন্দ্রনাথের একটি 4 চাকা গাড়ি আছে, তাই আমরা ওই গাড়িটা দেখার উদ্দেশ্যে ওই দিকে গেলাম। গিয়ে দেখলাম সত্যি একটি বহুত পুরনো গাড়ি কাঁচের একটি জায়গায় ঘেরা ওখানে রয়েছে এবং সেই গাড়িটির সামনে গিয়ে সবাই ছবি তুললাম। এটা দেখে ভাবতেই অনেক অবাক লাগে, সেই সময়ের গাড়ি এখনও কত যত্নে এই জায়গায় রয়েছে। ওখান থেকে আর ভিতরের দিকে আরও অনেক জায়গা ছিল, সেগুলোতে ঢোকার বারণ ছিল। কোভিডের পর থেকে নাকি ওই দিকে আর যেতে দেওয়া হয় না, সেজন্য ওই দিকে আর যেতে পারলাম না। তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আস্তে আস্তে স্টেশনে চলে আসলাম এবং ট্রেনের জন্য ওয়েট করতে লাগলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীতে এমন ভিডিও তোমাদের জন্য আবারও আনতে পারি।